আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আমার ব্যক্তিগত পছন্দ না পছন্দের উপরে নির্ভর করে না। আমি তো চ্যালেঞ্জ করছি, যাদের মিটিং এ বলে 3 লাখ লোক হয়, এরা ইলেকশনে দাঁড়ায় 30,000 ভোট পায়া দেখাক তো দেখি এইসব মৌলানা সাহেবরা যে তাদেরকে 30,000 মানুষ ভোট দিচ্ছে। এই কারণে তারা ভোটের দিকে যাইতে চায় না, কারণ ভোটের দিকে গেলেই তাদের যে আসল যে সমর্থন এবং চেহারাটা প্রকাশিত হয়ে যাবে। যারা এইসব স্লোগান দেয় এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। সেই দলের যদি কেউ যুদ্ধ অপরাধী হয়ে থাকে, সেটা বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে ওই দলের বিরুদ্ধে কেস করতে হবে যে যে দল যুদ্ধ অপরাধী সৃষ্টি করে সেই দল বন্ধ করা। কাজে এটা তো আরো 5-10 বছরের পরের ব্যাপার ছিল। দল তো দোষী কখন হবে? যখন দলের নেতা আপনি বললেই তো আর দোষী হয়ে যাবে। তারপরে এখন বাংলাদেশে যা চলছে, যে যা ইচ্ছা করতে পারে। কিছু ঘেরাও আপনি 10 জন লোক একটা বাড়ির সামনে হাইটে যেতেছে, দেখা গেল বাড়িটা খুব সুন্দর, হয়তো বা বাড়িতে টাকা পয়সা আছে বা সোনা গয়না আছে, এই 10-15 জন মিলা এইটা ফেসিস্টের বাড়ি, এখানে ফেসিস্ট থাকে, কয়ে গিয়া উইটা স্বর্ণ লুট করলো, প্রাণ বাংলো, টাকা লুট করলো। এটা হইতে পারে, এটাই দেশে চলছে। এখন তারা কি করবে আমি জানি না, কেন তারা বসছে। আর দল নিষিদ্ধ করা না করার সাথে দলের রাজনীতির কোন ধরনের হেরফের হয় বলে আমি মনে করি। এইটা এক ধরনের একটা মানে ওই যে সস্তার জনপ্রিয় একটা স্লোগান। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সাথে এই দেশের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতির কোন উত্থান পতন হবে বলে আমি মনে করি। কাজেই এই ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত যদি আসতে হয় দল বন্ধ করার, একদম কম সময় হইলেও এটা আসতে হবে আইনের মাধ্যমে, বিচার বিভাগ থেকে। কারণ সবাই মনে করে আমি কথা বললে পরে এই যে মব এক ধরনের অমানুষদের দ্বারা সৃষ্ট, ডাকাতের চেয়েও জঘন্য লোকদের দ্বারা সৃষ্ট এই মব যে কোনো সময় আমার উপরে এসে পড়তে পারে, এবং সেই মবের কোনোদিন বিচার এই দেশে হবে বলে মনে হয় না। এই যে মবের যে জাস্টিস চলতেছে, সেই কারণে মানুষ তো না, রাজনীতিতে যারা কথা বলতো তারা সবাই ভীত হয়ে গেছে। আরেকটা কথা হলো যে এই দেশটা শেখ হাসিনার 15 বছর শাসনে এবং 15 বছরের অত্যাচার বলেন যাই বলেন, কুশাসনে মানুষের মধ্যে একটা ভীতি আইসা গেছে, একটা ঘৃণাবোধ আইসা গেছে। মানুষ আর এখন কথা বলতে চায় না, অথবা যারা কথা বলতে পারতো তাদের গায়েও কালিমা লেগে গেছে। তারাও এখন কথা বলে না, মুখ লুকাইয়া বাঁচতে চায়, নিজেকে লুকাইয়া বাঁচতে চায়। যে কারণে এই দেশে কোনো প্রতিবাদ হচ্ছে না। শুধু ফজলুর রহমানের মতো বোকা মানুষেরা যারা এই দেশে বেশি দিন বাঁচতে চায় না, মরলেও কোনো ক্ষতি নাই বা বাইচা থাকলেও কোনো লাভ নাই, এই ফজলুর রহমানের মতো অধমেরা এই দেশে কিছু সত্য কথা বলে গেলাম। এই সত্য বলার কথাগুলো ইতিহাস যতদিন থাকবে, মানব সভ্যতা যতদিন থাকবে, এই দেশে যতদিন চন্দ্র সূর্য উঠবে, আমি আশা করি আমার জীবনের বিনিময়ে যে কথাগুলো আমি বলে গেলাম, আমার জীবন সবচেয়ে বেশি শঙ্কিত করে যে কথাগুলো বলে গেলাম, আমার মনে হয় মানুষ এই কথাগুলো একদিন বিবেচনা করবে। এই দেশটা ইউনূস সাহেবরা সৃষ্টি করে নাই, এই দেশটা খলিলুর রহমান সাহেবরা সৃষ্টি করে নাই, আলী রিয়াজ সাহেবরা সৃষ্টি করে নাই। এটা কল্পনাও করা যায় না এটার নাম বাংলাদেশ। দিস ইজ নট বাংলাদেশ। এই দেশটা জামাত ইসলাম সৃষ্টি করে নাই, এবি পার্টি সৃষ্টি করে নাই, এই দেশটা এনসিপিরা সৃষ্টি করে নাই। যারা সৃষ্টি করছিল, যার জীবন যৌবন শেষ করে তারা নিজেরা ধ্বংস হয়েছে, তাদেরকে ধ্বংস করা হয়েছে মিটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে। আমি জানি না কোনোদিন বাংলার পূর্বাকাশে আবার স্বাধীনতার সূর্য উঠবে কিনা, কিন্তু এখন যা হচ্ছে এটা কোনো মানুষের দেশ বলে আমার কাছে, মানে সুস্থ মানুষের দেশ বইলা আমার মনে হয় না। আন্দোলন করামো, আবার আদেশ দিমু আন্দোলন করো, তোমাদেরকে চাল চুলা সব দিমু, ঘি দিমু, ভাত দিমু, আবার ঠান্ডা পানি খাওয়ার জন্য দিব, সবকে তোমরা আন্দোলন করো, এবং তোমাদের আন্দোলনের বাহানার মধ্য দিয়ে আমরা আমাদের মিটিকুলাস ডিজাইনকে বাস্তবায়ন করবো। এটাই চলছে বাংলাদেশে। আমি জানি না এর শেষ কোথায়।
এই যে আপনি বলছিলেন শেখ হাসিনার সময় মানুষ সাহস নিয়ে কথা বলতে পারতো, এখন পারছে না, এই না পারার কারণ কি? এই কথা বলার জন্যই তো এত আন্দোলন হলো, এই কথা বলার জন্যই তো আন্দোলনের সময় বঙ্গবন্ধুর বক্তব্যকে ব্যবহার করা হলো, বঙ্গবন্ধুর কথা ব্যবহার করা হলো। তাহলে এখন কেন মানুষ কথা বলতে পারছে না? আনু মোহাম্মদ অধ্যাপক আনু মোহাম্মদ সাহেবরা তখন রাজপথে আন্দোলন করলেন, এখন কেন তারা এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছেন না? এটা কি আসলে তারা সাহস হারিয়ে ফেলেছেন, নাকি আসলে চাপের মধ্যে আছেন, নাকি তারা আসলে আর এ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না? আমি আনু মোহাম্মদ সাহেবের ব্যাপারটা জানি না, আমি তার সঙ্গে অত বেশি যুক্ত না। দূরে থেকে দেখি ভালো মানুষই মনে হয়, উনি একজন প্রফেসর মানুষ, অনেক ব্যাপারে আন্দোলন করেন বাংলাদেশের পক্ষের মানুষের পক্ষে, কিন্তু তার সঙ্গে আমার সেই সংযুক্তি নাই। কিন্তু একটা কথা বলি, এইখানে বাঙালি জাতিসত্তা বাঁচবে কিনা, বাঙালি জাতিসত্তার যে সাহিত্য সংস্কৃতি, বাঙালি জাতিসত্তার যে বিবেক, বাঙালি জাতিসত্তার যে জীবন ধারণের পদ্ধতি, সেটা বাঁচবে কিনা এখন এটা সুস্পষ্ট ভাবে বাংলাদেশে প্রশ্নের সম্মুখীন হয়েছে। কাজে বাঙালি জাতিসত্তার রাজনীতি যারা করছে, সেই আমি বলবো সেই 600-700 বছর আগের থেকে এবং ইশাকার থেকে ধরিয়া যা আছে, উসমান খান থেকে ধরিয়া আলাউদ্দিন হুসেন খান থেকে ধরিয়া যারা আছে, বাঙালির জন্য যারা চেষ্টা করছে, যুদ্ধ করছে, সেই সিরাজের পরে যারা আসছে, তুমি সূর্য সেন, ফকির মোস্তফাদের থেকে ধরিয়া যারা আসছে, এবং পরবর্তী সময়ে আধুনিক রাজনীতিতে যারা এসেছে, আনন্দ মোহন বোস, সুরেন্দ্র মোহন ব্যানার্জি, ওয়াইসি ব্যানার্জি, ব্যারিস্টার আব্দুর রসুল, বা বঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ধরে পরবর্তী সময়ে সুভাষ বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যাদের মাধ্যমে বাংলা এবং বাঙালি সমৃদ্ধ হয়েছে হিন্দু মুসলমানের মিলিত রাজনীতি, সেই মিলিত রাজনীতির এই বহিঃপ্রকাশ ছিল ক্ষুদিরাম সুখদেব জেলখানায় ফাঁসিতে যাওয়া, একবার বিদায় দে মা ঘুরে আসি। সেই রাজনীতির এই বহিঃপ্রকাশ ছিল সূর্য সেনদের ফাঁসিতে যাওয়া। সেই রাজনীতির এই বহিঃপ্রকাশ ছিল বাঙালি মুসলমানের সন্তান 1937 সনে বাংলার কলকাতায়, এবং তারও আগে কলকাতার মেয়র হওয়া, তার নাম হলো শেরে বাংলা একে ফজলুল হক, এবং 37 সনে বাংলার প্রধানমন্ত্রী হওয়া। সেই শেরে বাংলা ফজলুল হকের পথ ধরে কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের মুক্তির প্রশ্নে যারা এই দেশে সংগ্রাম করেছে, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান বাসানীরা, এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা, যারা বাঙালি জাতির 52, 62, 64, 69, 71 আন্দোলন সংগ্রাম করেছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, ওই যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমি সবসময় দেখি এই স্লোগানটা পৃথিবীর 10টা স্লোগানের মধ্যে একটা স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমি যে হলে থাকতাম, যে রুমে থাকতাম, সেই ইকবাল হল থেকে, সেই 116 নম্বর রুম থেকে সিরাজুল আলম খানের মাধ্যমে আমি যতটুকু দেখেছি স্লোগান গুলো উৎপত্তি হয়েছিল, আমরা সেই নতুন নতুন স্লোগান দিতাম। এখন বাঙালি জাতিসত্তার রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আসছে, তাদের কথায় ইসলামী জাতিসত্তার স্লোগান, এই ইসলামী জাতিসত্তার স্লোগানের মাধ্যমে আসছে জঙ্গিবাদ এবং মোল্লা মুন্সিদের এখন প্রভাব। মাদ্রাসা থেকে মিছিল বের করা, মসজিদ থেকে মিছিল বের করা, তাদের নামে, তাদের জন্য সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টি হয়েছিল, তাদের জন্য ঢাকার রাজপথ সৃষ্টি হয়েছিল। কিন্তু যারা একদিন এই দেশের মানুষকে আলোকিত করেছিল, এই দেশের মানুষকে যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ উপহার দিয়েছিল, জীবনের যৌবন যারা কারাগারে কাটিয়েছিল, তারা এখন সব বিস্মৃতির অন্তরালে চলে গেছে। তারা এখন সব হারিয়ে গেছে মনে হয়। যারা একদিন যুদ্ধে গিয়েছিল, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বনরাতে, কথাগুলো আমি সবসময় বলি, বাংকারে থেকে যারা যুদ্ধ করেছিল তারা যেন সব হারিয়ে যাচ্ছে। সেটাই কি হারিয়ে যাবে? সেই মুক্তিযুদ্ধ কি হারিয়ে যাবে? সেই মুক্তিযুদ্ধ যদি হারিয়ে যায়, তাহলে বাঙালি জাতিসত্তা হারিয়ে যাবে। আমি জানি না বাঙালি জাতিসত্তার সেই সেন্স কবে আসবে আবার। বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির, সেই চিন্তা আবার কবে আসবে বাঙালির মধ্যে? দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবা,
লঙ্ঘিতে হবে রাত্রি নিষিদ্ধে যাত্রীরা, আমার ধারণা আসবে। কারণ মানুষ তো তার জন্মে মানুষ, মানুষ তার কর্মে মানুষ, মানুষ তার ঐতিহ্যে ইতিহাসে মানুষ। বাঙালি জাতির জন্ম আছে, কর্ম আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে। বাঙালি জাতি ঘুরে দাঁড়াবে মুক্তির পক্ষে, জাতিসত্তার পক্ষে, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং পেটের ভাত, পরনের কাপড়, শিক্ষা দীক্ষা, মানবতার পক্ষে বাঙালি জাতি মুখে দাঁড়াবে। একটু সময় লাগতে পারে। আওয়ামী লীগ, আমার বক্তব্য আওয়ামী লীগের রাজনীতি জনগণ নিষিদ্ধ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, জনগণ প্রত্যাখ্যান করবে কি করবে না। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলে কি আসলে এই বাংলাদেশকে, বাঙালি জাতীয়তাবাদকে আসলে সমূলে উৎপাটনের চেষ্টা কিনা? শুরুর ভূমিকায় এই কথা বলেছিলাম আমি, আপনি এই প্রশ্নটা করলাম। আমি আপনাকে বলি, যারা এই স্লোগানটা দেয় তারা যদি করে বাপে পুত্রে মিলিয়া রাস্তায় নামে অথবা ভোটে যায়, তাদের সংখ্যাটা 6% বাংলাদেশে। কিন্তু তাদের জন্য ওই যে মিটিকুলাস ডিজাইন হয়ে গেছে। কোন সময় ইতিহাসের একটা পর্যায়ে এসে দেখা যায় যে দেশ বিরোধী লোকেরা, গণবিরোধী লোকেরা বা দেশদ্রোহী চিন্তার লোকেরা অনেক সময় সিংহাসন দখল। যেমন আফগানিস্তানেও বাচ্চা সাকাও নামে একজন ডাকাত, মরু ডাকাত 2 বছরের জন্য ক্ষমতা দখল করে রাখছিল। আমি কেন কথাটা বলছি, এই ধরনের স্লোগান যারা দেয় এগুলা আমি উত্তর দিলে আমি নিজে ছোট হয়ে যাই, আমি এগুলা উত্তর দিব। কিন্তু একদিন তাদেরকে এইসব স্লোগান দেওয়ার কারণে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কথাটা আমি এমনি বললাম, কিন্তু একদিন তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হইতে হবে। আমি বললাম দেখে আমাকে তারা মেরে ফেলতে পারে, কিন্তু তারা এইসব স্লোগান দেওয়ার কারণে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এদের সংখ্যাটা 3 থেকে 5%, 6%, সবাই মিলিয়ে যারা শাহবাগে পয়সা আছে তাদের টোটাল সংখ্যাটা 5 থেকে 6%। টোটাল দল, আমি নামগুলা বলতে পারি দলে, ওই যে যাদেরকে কেন্দ্র করিয়া ওই কি নাম, এইসব শিশুদের নাম বলতে, এরা কোনো নাই, যাদেরকে কেন্দ্র করে, যে নেতাকে কেন্দ্র করে যাচ্ছে, গড় আছে দর নাই যে নেতা। আমি দেখলাম এখন কোটি 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 টাকার মালিক সেই সব নেতারা, যাদের স্বাস্থ্য ভালো হয়েছে, রাজনীতি কি কমু, এইসব ছেলে পেলেকে সামনে ধরে ইউনূস সাহেব রাজনীতিকে যেভাবে কলুষিত করতেছে, এইসব ছেলে পেলেকে আশকারা দিয়া আমি বলি, এবং এদেরকে অবলম্বন করে জামাত ইসলাম মনে করছে জীবনে কোনদিন জামাত ক্ষমতায় যাবে না। আল্লাহর রহমত আমি বললাম, এরা তো আল্লাহর রহমত বলে, আমি আল্লাহর রহমত বললাম। জামাত কোনদিন ক্ষমতায় যাবে না, কারণ এদের ভোট বাংলাদেশের বাঙালি জাতিসত্তা যত বেশি ধর্মপ্রাণ, এমনকি পাকিস্তানের চেয়ে বেশি ধর্মপ্রাণ। 47 সনে সেটা প্রমাণ হয়েছে যে বাঙালি মুসলমানরা সবচেয়ে বেশি ভোট দিছিল পাকিস্তানের জন্য। বাঙালি মুসলমান যত বেশি ধর্মপ্রাণ, ঠিক তেমনি বাঙালি মুসলমানরা তত বেশি ধর্ম ব্যবসায়ীদেরকে ঘৃণা করে। আমি তো চ্যালেঞ্জ করছি, যাদের মিটিং এ বলে 3 লাখ লোক হয়, এরা ইলেকশনে দাঁড়িয়ে 30,000 ভোট পায়া দেখাতো, দেখে এইসব মৌলানা সাহেবরা যে তাদেরকে 30,000 মানুষ ভোট দিচ্ছে। এই কারণেই তারা ভোটের দিকে যাইতে চায় না, কারণ ভোটের দিকে গেলেই তাদের যে আসল যে সমর্থন এবং চেহারাটা প্রকাশিত হয়ে যাবে। যারা এইসব স্লোগান দেয় এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত।